আপনাদের সকলকে বাঙালি বুল চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছে। এই ভিডিওতে আমি যে স্টকের প্রাইস চার্টকে অ্যানালাইজ করব সেটা হলো টিটাগড়। টিটাগড় একটা রেলওয়ে সেক্টরের স্টক। এই স্টকটা কারেন্ট মাসে রিটার্ন দিয়েছে -12%, অর্থাৎ এই স্টকটা কোনো পজিটিভ রিটার্ন কিন্তু কারেন্ট মাসে দিতে পারেনি। এখানে কারেকশন দেখতে পাচ্ছি, 12%-এর ফল এই মাসে হয়েছে। লাস্ট 3 মাসে এই স্টকটায় ফল হয়েছে টোটাল 33% এবং লাস্ট 6 মাসে এই স্টকটা টোটাল রিটার্ন দিয়েছে পজিটিভ 36%। কারেন্ট বছরে এই স্টকটা রিটার্ন দিয়েছে 20% এবং লাস্ট ইয়ারে এই স্টকটা রিটার্ন দিয়েছিল 366%। এই টিটাগড় স্টকটা এখন অল টাইম হাই বা 52 উইক হাই থেকে 34% দূরে রয়েছে। এই টিটাগড় স্টকটা এই বছরে মোট 14 বার চার্টে নতুন নতুন 52 উইক হাই হিট করতে পেরেছিল। চার্টে এই যে সাদা রঙের ডটগুলো দেখতে পাচ্ছেন, এই ডটগুলোর অর্থ হলো এই ক্যান্ডেলগুলোর মাধ্যমে চার্টে নতুন নতুন 52 উইক হাই হয়েছিল। মনে রাখবেন, চার্টে যত বেশি সংখ্যায় 52 উইক হাই হবে, আপ ট্রেন্ড তত শক্তিশালী হবে। এখানে দেখতে পাচ্ছি টিটাগড়ের ট্রেন্ড স্কোর এখন 350-500-র মধ্যে। ট্রেন্ড স্কোর 500-র যত কাছাকাছি থাকবে আপ ট্রেন্ডের জন্য তত ভালো। এক্ষেত্রে কিন্তু ট্রেন্ড স্কোর রয়েছে 350, 500 থেকে কিন্তু এটা অনেকটাই দূরে। তাই ট্রেন্ড স্কোর অনুসারে টিটাগড়ের ট্রেন্ড এখন উইক আপ ট্রেন্ড। এখন আমি মান্থলি চার্টকে অ্যানালাইজ করব এবং তারপর উইকলি চার্টকে অ্যানালাইজ করব এবং সবশেষে ডেইলি চার্টকে অ্যানালাইজ করব। মান্থলি চার্টে দেখব আপ ট্রেন্ড চলছে কিনা। আমি মান্থলি চার্টে একটা ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করব। এই ট্রেন্ড লাইন অনুসারে আমরা কিন্তু সহজেই দেখতে পাচ্ছি যে মান্থলি চার্টে একটা স্ট্রং আপ ট্রেন্ড চলছে। এখন আমি মান্থলি চার্টে 12 সিম্পল মুভিং অ্যাভারেজকে ব্যবহার করব। এই যে সাদা রঙের মুভিং অ্যাভারেজ, এটা হলো 12 সিম্পল মুভিং অ্যাভারেজ। মান্থলি চার্টে প্রাইস 12 SM এর উপর যতক্ষণ থাকবে মেন ট্রেন্ড ততক্ষণ আপ থাকবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি মান্থলি চার্টে প্রাইস 12 SM এর উপরে রয়েছে এবং 12 SM এর খুব কাছেই এখন চলে এসেছে পুলব্যাকের মাধ্যমে। অর্থাৎ মান্থলি চার্টে কিন্তু এখনো পর্যন্ত আপ ট্রেন্ড ইনট্যাক্ট রয়েছে। এখন আমি উইকলি চার্ট অ্যানালাইজ করব। উইকলি চার্টে আমি 52 সিম্পল মুভিং অ্যাভারেজ ব্যবহার করেছি। উইকলি চার্টে যদি প্রাইস এই 52 SM এর উপরে থাকে এবং 52 SM এর থেকে দূরে থাকে তাহলে আপ ট্রেন্ড আরো শক্তিশালী হয়। এখানে দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু 52 SM এর থেকে উপরে রয়েছে, কিন্তু 52 SM এর খুব কাছে আছে এখন, কারণ প্রাইসে একটা কারেকশন ফেজ চলছে, তার জন্যই কিন্তু প্রাইস উপর থেকে 52 SM এর কাছাকাছি চলে এসেছে নেমে। উইকলি চার্টে স্ট্রং ডিমান্ড জোন হলো কিন্তু এইটা হলো উইকলি চার্টে স্ট্রং ডিমান্ড জোন। এই যে ক্যান্ডেলটা, এইখানেই কিন্তু স্ট্রং বাইং প্রেসার এসেছিল এবং এরপরে প্রাইস কিন্তু উপরে গিয়ে নতুন করে লাইফ হাই তৈরি করেছিল। এখানে দেখুন মান্থলি চার্টে এই যে ডিমান্ড জোনটা আমি উইকলি চার্টে ড্র করেছিলাম, এইখানে যে রিজেকশন ক্যান্ডেলটা মান্থলি চার্টে দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটা কিন্তু তৈরি হয়েছিল যে মাসে ইলেকশনের রেজাল্ট এসেছিল এবং এইখান থেকে ডিমান্ড প্রেসার আসে এবং প্রাইস গিয়ে নতুন লাইফ হাই তৈরি করে। এখন প্রাইস এই ক্যান্ডেলটা লো এর কাছাকাছি এসে পড়েছে। এই ক্যান্ডেলের লো ব্রেক করে যতক্ষণ না উইকলি ক্লোজিং আসছে ততক্ষণ কিন্তু এই ডিমান্ড জোনের কাছাকাছি প্রাইস আসলেই প্রাইসে বাইং প্রেসার আসার সম্ভাবনা বেশি। এই ডিমান্ড জোনটার নিচের দিকে যে জোন সেটা কিন্তু 1000 টাকা এবং উপরের দিকে যে জোন সেটা কিন্তু 1200 টাকা। প্রাইস এখন রয়েছে 1252-তে। তাই এইখান থেকে প্রাইসে কিন্তু একটা বাইং প্রেসার আসার সম্ভাবনা রয়েছে। তাই নতুন করে যদি বাই করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্টপ লস হওয়া উচিত 1000 টাকার নিচে। এছাড়াও আমরা আরো অনেক কিছু জিনিস প্রাইসের সঙ্গে অ্যানালাইজ করব এই চার্টে। দেখব এই আপ ট্রেন্ডের মধ্যে আদৌ কোনো স্ট্রেংথ আছে কিনা। এখন উইকলি প্রাইস চার্টের সাথে আমি দেখে নেব উইকলি আরএস বা রিলেটিভ স্ট্রেংথ এখন কি অবস্থায় রয়েছে। আরএস যদি পজিটিভ থাকে তার অর্থ হলো স্টকটি ব্রডার মার্কেটকে আউট পারফর্ম করছে। তাই কোনো স্টক বাই করার আগে দেখে নেব উইকলি আরএস পজিটিভ আছে কিনা। এখানে কিন্তু দেখতে পাচ্ছি উইকলি আরএস এখনো পর্যন্ত পজিটিভ রয়েছে, কিন্তু প্রাইসে একটা স্ট্রং পুলব্যাকও দেখতে পাচ্ছি। সেই সঙ্গে পজিটিভ আরএস থাকা সত্ত্বেও কিন্তু প্রাইসে আমরা পজিটিভ স্ট্রেংথ দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু একটা স্ট্রং পুলব্যাক দেখতে পাচ্ছি। এখন আমরা ডেইলি চার্ট অ্যানালাইজ করে বোঝার চেষ্টা করব যে এই যে পুলব্যাকটা চার্টে দেখতে পাচ্ছি এটার মধ্যে কতটা স্ট্রেংথ আছে, অর্থাৎ এই ডাউন মুভটার মধ্যে কতটা সেলিং প্রেসার এর মধ্যে রয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করব চার্টে। এখন আমি ডেইলি চার্ট অ্যানালাইজ করব। ডেইলি চার্টে আমি 63 সিম্পল মুভিং অ্যাভারেজকে ব্যবহার করেছি। ডেইলি চার্টে যদি প্রাইস 63 SM এর উপরে থাকে এবং 63 SM এর থেকে দূরে থাকে তাহলে আপ ট্রেন্ডের মধ্যে বুলিশ মোমেন্টাম আরো শক্তিশালী হয়। এক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি
এখন প্রায় 63 SM এর নিচে রয়েছে এবং 63 SMA থেকে দূরে রয়েছে, অর্থাৎ এখানে বেয়ারি স্ট্রেংথ কিন্তু ডেভেলপ করছে ভালোভাবে এবং প্রাইস কিন্তু গ্র্যাজুয়ালি নিচের দিকে নেমে এসেছে। এখানে দেখুন এই যে গোলাপি কালারের লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হলো 200 সিম্পল মুভিং অ্যাভারেজ। প্রাইস কিন্তু এই 200 সিম্পল মুভিং অ্যাভারেজের কাছে এখন চলে এসেছে। এর আগে 200 সিম্পল মুভিং অ্যাভারেজের কাছে প্রাইস এসেছিল এই বছরের মার্চ মাস নাগাদ এবং সেখানে প্রাইস সাপোর্ট নিয়ে কিন্তু র্যালি করেছিল, অর্থাৎ এই 200 দিনের মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু প্রাইসের একটা ক্লোজিং পর্যন্ত নেই। এখন দেখার যে এবারে প্রাইস এই 200 দিনের মুভিং অ্যাভারেজকে ব্রেক করে কিনা এবং এর নিচে ক্লোজ করে কিনা, সেক্ষেত্রে কিন্তু এই আপ ট্রেন্ডটা আরো দুর্বল হয়ে পড়তে পারে। তাহলে ডেইলি চার্টে আমরা কিন্তু একটা স্ট্রং সাপ্লাই জোন দেখতে পাচ্ছি, এইটা যেটা লাইফ হাই ছিল সেটাই এখন স্ট্রং সাপ্লাই জোন হিসেবে কাজ করবে এবং যেখান থেকে লাস্ট বড় র্যালিটা হয়েছিল সেটাই কিন্তু এখন স্ট্রং ডিমান্ড জোন হিসেবে কাজ করবে, যেটা আমরা মান্থলি চার্টে ড্র করেছিলাম। এখন আমি ডেইলি চার্টে একটা টুল ব্যবহার করেছি, এর নাম হচ্ছে ট্রেন্ড ব্যান্ড। এই ট্রেন্ড ব্যান্ডের উপরে যদি প্রাইস থাকে সেটা শক্তিশালী আপ ট্রেন্ডের জন্য অত্যন্ত ভালো এবং এই ট্রেন্ড ব্যান্ডের ভিতরে যখন প্রাইস থাকে তখন ছোট কারেকশন বা কনসলিডেশন ফেজ চলতে পারে। কিন্তু এই ট্রেন্ড ব্যান্ডের নিচে যদি প্রাইস চলতে শুরু করে সেটা কিন্তু আপ ট্রেন্ডের জন্য ভালো নয় এবং সেখানে সেলিং প্রেসার আরো বাড়তে পারে এবং আপ ট্রেন্ড রিভার্স করার সম্ভাবনা বেড়ে যায়। এখানে লক্ষ্য করে দেখুন এই ট্রেন্ড ব্যান্ডের উপরে কিন্তু প্রাইস চলছিল এবং সেখানে নতুন নতুন হাই তৈরি হয়েছিল, কিন্তু এরপরে প্রাইস এই ট্রেন্ড ব্যান্ডকে ব্রেক করে ভিতরে ঢোকে এবং কয়েকদিন এখানে কনসলিডেট করে, তারপর ট্রেন্ড ব্যান্ডকে ব্রেক করে নিচের দিকে। এরপরে প্রাইস বারে বারে বাউন্স করেছে কিন্তু এই ট্রেন্ড ব্যান্ডের যে লোয়ার লাইন এই লাইনটাকে ক্রস পর্যন্ত করতে পারেনি এবং মাল্টিপল ফেইল্ড অ্যাটেম্পটের মাধ্যমে প্রাইস কিন্তু এইখান থেকে রিভার্স করে আরো নিচের দিকে নেমে এসেছে। অর্থাৎ এই ট্রেন্ড ব্যান্ডটা একটা ডিমান্ড জোন হিসেবে কাজ করে আমরা জানি, কিন্তু এই ট্রেন্ড ব্যান্ডটাই এখন সাপ্লাই প্রেসারের জোরে এটা একটা সাপ্লাই জোন হিসেবে কাজ করতে শুরু করে দিয়েছে। অর্থাৎ এই ট্রেন্ড ব্যান্ডের কাছে গেলেই কিন্তু প্রাইসে সাপ্লাই আসছে। এখন দেখার যে প্রাইস এই 200 দিনের মুভিং অ্যাভারেজ এবং এই 1000 থেকে 1200 টাকার যে ডিমান্ড জোন এই জায়গায় সাপোর্ট নিয়ে প্রাইস এখান থেকে একটা স্ট্রং পুলব্যাক দিতে পারে কিনা এবং এই ট্রেন্ড ব্যান্ডকে ব্রেক করে উপরের দিকে যেতে পারে কিনা। এখানে ডেইলি চার্টে সুইং হাই সুইং লো যে প্যাটার্ন সেটাকে আমরা একটু স্টাডি করার চেষ্টা করব। লক্ষ্য করে দেখুন প্রাইসে এর আগে একটা স্ট্রং আপ ট্রেন্ড চলছিল এবং এরপরে প্রাইসে কিন্তু একটা পুলব্যাক আসে যেটা প্রাইসকে 200 দিনের মুভিং অ্যাভারেজকে টাচ করায়। এরপরে লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু সুইং হাই গুলো লোয়ার হাই তৈরি হচ্ছিল এবং সুইং লো লোয়ার লো তৈরি হচ্ছিল। এরপরে যখন এই যে সুইং হাইটা তৈরি হয়েছিল সেটা কিন্তু লোয়ার হাই আগের সুইং হাইয়ের তুলনায় নিচে ছিল। এরপরে প্রাইস যখন এই সুইং হাইকে ব্রেক করে তারপরে নতুন নতুন হাই তৈরি হওয়া শুরু হয়ে যায় এবং এখানে কিন্তু হায়ার সুইং লো তৈরি হয়, এখানেও কিন্তু হায়ার সুইং লো তৈরি হয় এবং হায়ার সুইং হাই তৈরি হয়। এরপরে প্রাইস কিন্তু আবার লোয়ার সুইং হাই তৈরি করা শুরু করে দিয়েছে এবং লোয়ার সুইং লো তৈরি করা শুরু করে দিয়েছে, যেটা কিন্তু আপ ট্রেন্ডের জন্য মোটেও ভালো নয়। তাই এবারে দেখার যে আগের বারে যেমন সুইং হাইকে ব্রেক করেছিল প্রাইস, এবারেও কিন্তু যতক্ষণ না একটা সুইং হাইকে প্রাইস ব্রেক করতে পারছে এবং তারপরে বুলিশ মোমেন্টামকে হোল্ড করতে পারছে ততক্ষণ কিন্তু এই স্টকে নতুন করে আপসাইডের সম্ভাবনা খুব কঠিন। ডেইলি চার্টে আমি এখন র্যালিগুলোর সাইজের সাথে কারেকশনগুলোর সাইজকে তুলনা করে বুঝবো চার্টে বুলিশ মোমেন্টাম কতটা শক্তিশালী। এখানে লক্ষ্য করে দেখুন র্যালির যে সাইজ ছিল আগে সেটা কিন্তু তার আগের র্যালির তুলনায় অনেক বড় ছিল, কিন্তু এখানে কারেকশনের যে সাইজ ছিল আগে তার তুলনায় বর্তমান কারেকশনের সাইজ কিন্তু বড় হয়ে গেছে। অর্থাৎ এখানে সেলিং প্রেসারটা যে আগের সেলিং প্রেসার তুলনায় বেড়েছে সেটা কিন্তু কারেকশনের সাইজ দেখে আমরা বুঝতে পারছি। এখন আমি স্টকের ডেইলি চার্টের সাথে স্টকটি যে সেক্টরের তার ব্রেথ চার্টকে তুলনা করে বুঝবো স্টকটি সেক্টরকে আউট পারফর্ম করতে পারছে কিনা। এটা রেলওয়ে সেক্টরের ব্রেথ চার্ট। যেহেতু টিটাগড় একটা রেলওয়ে সেক্টরের স্টক তাই আমরা টিটাগড়ের চার্টের সঙ্গে এই রেলওয়ে সেক্টরের ব্রেথ চার্টকে তুলনা করে স্টাডি করব। এই যে সবুজ লাইনটা এর অর্থ হলো রেল সেক্টরের কত শতাংশ স্টক এখন আপ ট্রেন্ডে চলছে। লক্ষ্য করে দেখুন এখানে মাত্র 10% স্টক এখন আপ ট্রেন্ডে চলছে, কিন্তু ডাউন ট্রেন্ডে কিন্তু এখনো পর্যন্ত তেমন উল্লেখযোগ্য কিছুই হয়নি। অর্থাৎ ডাউন ট্রেন্ডে চলার সংখ্যা এই গোলাপি লাইনটার ভ্যালু কিন্তু এখন 0। অর্থাৎ প্রত্যেকটা রেল সেক্টরের স্টকের মধ্যে তীব্র গতিতে প্রফিট বুকিং এসেছে এবং তার জন্যই উপর থেকে বড় রকম ভাবে এদের মধ্যে ফল এসেছে, কিন্তু এখনো পর্যন্ত এদের মধ্যে ডাউন ট্রেন্ডের তৈরি হয়নি। তাই ডাউন ট্রেন্ড তৈরি হলে কিন্তু এদের মধ্যে সেলিং প্রেসার আরো বাড়তে পারে। তাই মেজর ডিমান্ড জোন থেকে একটা বাইং
প্রেসার আসা উচিত এবং সেই বাইং প্রেসারটা কতটা সাস্টেন করে সেটা কিন্তু আমরা পরবর্তীকালে চার্টে দেখব। এখন আমি স্টকের ডেলি চার্টের সাথে নিফটির ডেলি চার্টকে তুলনা করে দেখব স্টকটি নিফটির তুলনায় কেমন চলছে। এখানে প্রথমে যেটা দেখব, নিফটি যখন নতুন নতুন লাইফ হাই তৈরি করছিল এই জায়গাটায়, তখন কিন্তু টিটাগড়ও নতুন নতুন লাইফ হাই তৈরি করছিল। এরপরে নিফটি নতুন নতুন লাইফ হাই তৈরি করছে এই জায়গাটায়, কিন্তু টিটাগড় কিন্তু এর মধ্যে নেই, অর্থাৎ টিটাগড়ে তখন কিন্তু একটা ছোট কারেকশন স্টার্ট হয়ে গেছে। এরপরে নিফটি আবার নতুন নতুন লাইফ হাই তৈরি করলো, তখন কিন্তু টিটাগড় আরো অনেকটা নেমে এসেছে। এরপরে নিফটিতে একটা কারেকশন হলো এবং টিটাগড়েও একটা কারেকশন এলো। এরপরে কিন্তু নিফটি নিচের থেকে রিকভার করে আবার লাইফ হাই তৈরি করলো। টিটাগড়ে কিন্তু নতুন করে লাইফ হাই তো হলোই না, বরং এই 63 মুভিং অ্যাভারেজের নিচে ব্রেকডাউন হয়েছে এবং তারপরে গ্র্যাজুয়ালি আরো কারেকশন এসেছে, যেখানে নিফটি কিন্তু নতুন লাইফ হাই তৈরি করেছে। অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি যে নিফটির তুলনায় কিন্তু টিটাগড় যথেষ্ট দুর্বল। এখানে নিফটি রয়েছে এক ট্রেন্ড ব্যান্ডের উপরে এবং 63 মুভিং অ্যাভারেজের উপরে, কিন্তু টিটাগড় রয়েছে 63 মুভিং অ্যাভারেজের নিচে এবং ট্রেন্ড ব্যান্ডের নিচে। তাই সব দিক থেকে কিন্তু নিফটির তুলনায় টিটাগড় এখন যথেষ্ট দুর্বল একটা স্টকটিতে বুলিশ মোমেন্টাম এখন কেমন তা বোঝার জন্য আমি তিনটে টাইম ফ্রেমে আরএসআই কোন জোনে আছে দেখব। উইকলি ও মান্থলি আরএসআই 60-র উপরে থাকলে তার অর্থ হচ্ছে স্ট্রং বুলিশ, 50 থেকে 60-এর মধ্যে থাকলে বুলিশ, কিন্তু 50-এর নিচে থাকলে বেয়ারিশ। আবার অন্যদিকে ডেইলি আরএসআই 60-এর উপরে থাকলে স্ট্রং বুলিশ, কিন্তু 60 ও 40-এর মধ্যে থাকলে সেক্ষেত্রে সাইডওয়েজ ট্রেন্ড বা স্মল কারেকশন ফেজ, কিন্তু 40-এর নিচে থাকলে কিন্তু বেয়ারিশ। এখানে দেখছি মান্থলি আরএসআই রয়েছে স্ট্রং বুলিশ জোনে, অর্থাৎ 60-এর খুব কাছাকাছি, এবং এখানে দেখছি মান্থলি আরএসআই উপর থেকে অনেকটাই নেমে এসেছে। কিন্তু ডেইলি ও উইকলি দুটো আরএসআই রয়েছে বেয়ারিশ জোনে। ডেইলি আরএসআই এর ভ্যালু এখন 29 আর উইকলি আরএসআই এর ভ্যালু এখন 46, দুটোই কিন্তু বেয়ারিশ জোনে রয়েছে। তাই তিনটে টাইম ফ্রেমে কিন্তু এখন বুলিশ মোমেন্টাম আছে সেটা কিন্তু আমরা বলতে পারছি না। অর্থাৎ মান্থলি টাইম ফ্রেমের পরেই দুটো টাইম ফ্রেমে কিন্তু এখন বেয়ারিশ ফেজ স্টার্ট হয়ে গেছে। তাই ডেইলি চার্টে আমরা স্টাডি করে বোঝার চেষ্টা করব যে এই স্টকে নতুন করে পজিশন নেওয়া ঠিক হবে কিনা, নিলে কোথায় নেব, এবং যদি আমার নেওয়া হয়ে গিয়ে থাকে তাহলে এই স্টকে আমি স্টপ লসটা কোথায় লাগাবো। প্রথমত ডেইলি চার্টে এই যে ডিমান্ড জোনটা দেখতে পাচ্ছেন, এই ডিমান্ড জোনের মধ্যেই কিন্তু এখন 200 দিনের মুভিং অ্যাভারেজ রয়েছে। অর্থাৎ এই ডিমান্ড জোনের নিচে যদি কোনোভাবে প্রাইস ক্লোজ করে সেক্ষেত্রে কিন্তু এই স্টকের জন্য খুবই বাজে জিনিস। অর্থাৎ এই 1000 টাকার নিচে যদি ক্লোজিং আসে তাহলে কিন্তু সেটা কিন্তু খুবই নেগেটিভ। তাই এই 1000 টাকার নিচে স্টপ লস রেখে আপনারা এই স্টকটাকে এই ডিমান্ড জোনের কাছাকাছি একটা ছোট কোয়ান্টিটির মাধ্যমে এন্ট্রি নিতে পারে। সেক্ষেত্রে কিন্তু টার্গেট হবে এই 1500 পর্যন্ত, যেখানে কিন্তু মাল্টিপল রিজেকশনের মাধ্যমে প্রাইসে সেলিং প্রেসার এসেছিল। তার থেকে বড় টার্গেট কিন্তু এখন নেওয়া যাবে না। কিন্তু যদি আপনার পজিশন থেকে থাকে সেক্ষেত্রে আপনার স্টপ লস হবে এই 1000 টাকার নিচে। যদি এই স্টকটা ক্লোজ করে উইকলিতে সেক্ষেত্রে আপনাকে এক্সিট করে যাওয়া উচিত। কিন্তু এই স্টকটা যদি কোনোভাবে বাউন্স দেয় এবং এই 63 মুভিং অ্যাভারেজ ও আপার ট্রেন্ড ব্যান্ড যেটা রয়েছে 1500 থেকে 1550 রেঞ্জে, এই জায়গা পর্যন্ত যদি এই স্টকটাতে কোনোভাবে বাউন্স পান সেক্ষেত্রে আমি বলবো আপনারা এক্সিট করে যেতে পারেন। সেক্ষেত্রে অন্তত কিছু কোয়ান্টিটি এক্সিট করে যেতে পারেন। তাই টিটাগড়ের চার্টে কিন্তু পরিষ্কার আপ ট্রেন্ড একটা রয়েছে মান্থলি চার্টে, কিন্তু সেই আপ ট্রেন্ডের মধ্যে উইকনেস স্টার্ট হয়ে গেছে লোয়ার টাইম ফ্রেম চার্টগুলোতে, যেমন উইকলি এবং ডেইলি চার্টে আমরা দেখলাম। তাই এই চার্ট অ্যানালাইজ করে আমি যেটা বুঝতে পারছি যে টিটাগড়ে একটা ছোট রিস্কে আমরা ছোট স্টপ লসের মাধ্যমে এই ডিমান্ড জোনের কাছাকাছি একটা এন্ট্রি নিতে পারি ছোট পজিশন সাইজিং এর মাধ্যমে, এবং ছোট টার্গেট থাকবে আমাদের। কিন্তু আমার যদি আগে থেকে হোল্ডিং থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাকে বাউন্সে এক্সিট করে যাওয়াটা উচিত। এই ভিডিওর মাধ্যমে আমি আমার ব্যক্তিগত অ্যানালিসিস আপনাদের সামনে তুলে ধরলাম। এটা কোনো বাই সেল পরামর্শ নয়। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভালোভাবে চার্ট ও রিস্ক রিওয়ার্ড অ্যানালাইজ করে সিদ্ধান্ত নেবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শিখতে থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন।